So I can start now. You are in class 9 chemistry. We are going to start chapter 8, and this chapter is chemistry and energy, and which is undoubtedly an important chapter. Clearly an important chapter. Oh, okay. No one chapter you can be denied. No one chapter you can skip. No one chapter you can neglect. Every chapter are important. Sub chapter important. It's a কোনো doubt নাই. Every corner of your book is important. Every line is important. You don't know যে তোমার কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হবে। আচ্ছা, তো টপিকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি টপিক, বিগিনিং টপিক, বিগিনার টপিক, এন্ড সেই টপিকটা হচ্ছে বন্ড এনার্জি এন্ড ইন্টারমলিকুলার ফোর্স। বন্ড এনার্জি এন্ড ইন্টারমলিকুলার ফোর্স। ওকে, ফাইন। তো দেখতে হবে যে আমাদেরকে অল টাইম দেখতে হবে যে যখন আমরা ধরো চ্যাপ্টার 1 ফলোড বাই 2 দেন 3 দেন 4 হয়ে হয়ে আজকে এই চ্যাপ্টার 8-এ, তাহলে অফকোর্স আওয়ার এক্সপেকটেশন যে আমাদের যেটা আর্কাইভে আছে, যেটাকে বলতে পারি যে তোমাদের আর্কাইভে তো কিছু ব্যাপার থাকবে, তোমাদের নলেজে কিছু আর্কাইভ আছে, কিছু জিনিস সেইগুলো কিন্তু ডিসকভার করতে হবে, বা সেটা আমি ডিসকভার করতে চাইবই আমি। হ্যাঁ, যে তোমাদের স্টকে কি আছে। ওকে, তো নট অনলি দ্যাট যে সায়েন্স তো এখন থেকে শুরু না, সায়েন্স তো ক্লাস 3 থেকেই সায়েন্স নামে একটা চ্যাপ্টার শুরু হয়ে গেছে, তাই না? তো আজকে তো আর তোমার আজকের যে স্ট্যান্ডিংটা সেটা ফর দ্য টাইম বিং কিন্তু আজকে একটা ফর্মে আসছে, এন্ড সামনে আরো বেটার থেকে বেটার হবে। তো সবসময় দেখতে হবে যে আমার আর্কাইভে কি আছে, আমার স্টকে কি আছে, সেটা কিন্তু অল টাইম চেষ্টা করতে হবে মাঝে মাঝে সেটাকে নার্সিং করা, যে যেটা আমার আছে সেটাকে নার্সিং করা, যেটা আমার আছে সেটাকে নার্সিং করা। অর্থাৎ আমি সামনে আর কি পাবো সেটা তো আছেই, বাট যেটা আমার কাছে আছে সেটাকেও কিন্তু মাঝে মাঝে নার্সিং করতে হবে, ওটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা একটু নোটিস করবো অবশ্যই। ওকে, তো বন্ড এনার্জি অ্যান্ড ইন্টারমলিকুলার ফোর্স। বন্ড এনার্জি আর ইন্টারমলিকুলার ফোর্সে ফার্স্ট অফ হলো বন্ড, রাইট? বন্ড টু বন্ড এনার্জি, বন্ড টু বন্ড এনার্জি। তার মানে না, যদি ধরো একদম একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা যে বন্ড এনার্জি কি, সাপোজ যে কোনো এখন ক্লাস 8-এ পড়ে, তাকেই যদি বলি যে বন্ড এনার্জি কি, ক্লাস 7-এ পড়ে বললাম বন্ড এনার্জি কি, তো আমার মনে হয় এই যে বন্ড এনার্জি বললাম এটা শুনে না সে তার মতো করে একটা অ্যান্সার তৈরি করতে পারবে। মানে এটা সে পারফেক্ট হবে কিনা সেটা সেও ক্লেম করবে না, বাট তারপরেও সে বলবে যে বন্ড এনার্জি কি। সে বলবে কি, দ্য এনার্জি হুইচ ইজ প্রডিউস ফ্রম বন্ড, দ্য এনার্জি হুইচ ইজ অ্যাসোসিয়েটেড ইন বন্ড। মানে এইটুক তো সে বলবে, কারণ হলো যখন তাকে আস্ক করা হলো যে বন্ড এনার্জি কি, তো ডেফিনেটলি সে খুব সিম্পলি এই কথাটাই বলবে যে দ্য এনার্জি হুইচ ইজ which contain in chemical bond, the energy which associated in chemical bond, the energy which form in chemical bond, মানে or bond। তো এইটা কিন্তু একটা সে কিন্তু বলে ফেলবে, and you know এইটাও কিন্তু পার্শিয়ালি কারেক্ট। এই যে এতটুকু বললো না, এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল, এন্ড এতটুকু কিন্তু এখানে কি অবশ্যই অ্যাকসেপ্টেবল মানে অ্যান্সার। আচ্ছা, ফলোড বাই ইন্টারমলিকুলার ফোর্স। এখন কাউকে আস্ক করা হলো যে হোয়াট ইজ ইন্টারমলিকুলার ফোর্স, তাহলে সে চিন্তা করবে কিভাবে, ইন্টার মলিকুলার ফোর্স। তার মানে তখন সে এইভাবে চিন্তা করবে যে দিস ইজ ওয়ান টাইপ অফ ফোর্স which is in between molecules. This is one type of force which is in between molecules, which is function in between molecules. তুমি জানো এটাও যে কারেক্ট অ্যান্সার। সো দ্যাট তুমি ওয়ার্ড দেখে ওয়ার্ড টু ওয়ার্ড অ্যান্সার করতে পারো, ওয়ার্ডের কারণেই তুমি কিন্তু একটা অ্যান্সার করতে পারো, তোমরা যে ওয়ার্ড মিনিং থেকেও কিন্তু একটা অ্যান্সার আছে। ওকে, এটাই হচ্ছে গিয়ে তোমার ফ্যাক্ট, যে একটা বেসিক থাকতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একটা প্রেডিকশন থাকতে হবে, একটা প্রবাবিলিটি থাকতে হবে এট ফার্স্ট, যে এখান থেকে আমার প্রেডিকশন কি, এখান থেকে আমার এক্সপেকটেশন কি, যে কি এই এই ডিসকাশন থেকে কি পেতে পারি। তো সেটার ইয়েটা থাকতে হবে। ওকে, আচ্ছা, তো বন্ড এনার্জিতে যাব। বিফোর দ্যাট একটু ইন্টারমলিকুলার ফোর্সের ব্যাপারে তোমাদের আমি নলেজ নিচ্ছি। ইন্টারমলিকুলার ফোর্স,
ইন্টারমলিকুলার ফোর্স। আচ্ছা, কোথায় কোথায় ইন্টারমলিকুলার ফোর্সের এক্সপেক্টে তোমাদের সাথে আমরা শেয়ার করেছি, কোন কোন জায়গায়। যেমন একটা জায়গায় শেয়ার করা হয়েছে যে ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার ডিপেন্ডস আপন ইন্টারমলিকুলার ফোর্স। Physical state of matter depends upon intermolecular force, right? That means intermolecular force, solid higher than liquid, higher than gas, right? Intermolecular force is highest solid then liquid then gaseous state. তার মানে state of matters depends upon intermolecular force. That means in solid state intermolecular force is highest, then liquid, then gas. That means in gas intermolecular force is lowest. আচ্ছা, সেখান থেকে তোমাকে আমরা হাইয়েস্ট লোয়েস্ট কিভাবে বুঝলাম? হ্যাঁ আসতেছি। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সটা সলিডের হাইয়েস্ট, এই হচ্ছে সলিড স্টেট অফ ম্যাটার। This is liquid state of matter. This is gaseous state of matter. অর্থাৎ একই ভলিউম সেম ভলিউম, সলিডের যতগুলো পার্টিকেল থাকতে পারে, সলিডের যতটা মলিকিউল থাকতে পারে, লিকুইডে তার থেকে কম মলিকিউল থাকে, গ্যাসে তার থেকে কম মলিকিউল থাকে একই স্পেসে। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার স্পেস। ইন্টারমলিকুলার স্পেস, ইউ নো, ওয়ান্স একটা বোর্ডে এমসিকিউ এসেছিল এরকম যে অফ হুইচ অফ দ্য ফলোইং ইন্টারমলিকুলার স্পেস ইজ হাইয়েস্ট, অফ হুইচ অফ দ্য ফলোইং ইন্টারমলিকুলার স্পেস ইজ হাইয়েস্ট, অর্থাৎ ইন্টারমলিকুলার স্পেস কোথায় বেশি, অথবা ভাইস ভার্সা কোথায় লোয়েস্ট। তার মানে ইন্টারমলিকুলার স্পেস ইজ ওয়ান অফ দ্য ম্যাটার, ওয়ান অফ দ্য ইস্যু। তার মানে দেয়ার ইজ এ পয়েন্ট, সেটা কি ইন্টারমলিকুলার স্পেস। আচ্ছা, ইন্টারমলিকুলার স্পেস কোনটা? ইন্টারমলিকুলার স্পেস হচ্ছে একটা মলিকিউল থেকে একটা মলিকিউলের মাঝে যে স্পেসটা, মলিকিউল বিটুইন মলিকিউল যে স্পেস, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। ইন্টারমলিকুলার স্পেসের কথা আসলে সলিড, লিকুইড, গ্যাস, তাই না? তার মানে কি ইন্টারমলিকুলার ফোর্সে বললে সলিড হায়ার দেন লিকুইড হায়ার দেন গ্যাস, বাট ইন্টারমলিকুলার স্পেস বললে সলিড লোয়ার দেন লিকুইড লোয়ার দেন গ্যাস। তার মানে ইন্টারমলিকুলার ফোর্স ইনভার্স টু ইন্টারমলিকুলার স্পেস। তার মানে হচ্ছে ইন্টারমলিকুলার স্পেসের কনসেপ্টটা কি? ইন্টারমলিকুলার স্পেসের কনসেপ্টটা হচ্ছে যে ইন বিটুইন মলিকিউল যে ডিসটেন্সটা, ইন বিটুইন মলিকিউল যে স্পেস, সেই স্পেস হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। ইট ইজ এসেনশিয়াল টু নো। ইন্টারমলিকুলার ফোর্স পরে যাই, আগে বুঝো ইন্টারমলিকুলার স্পেস। ইন্টারমলিকুলার স্পেস আস্তে আস্তে কমে আসতেছে, ডিসটেন্স বাড়তেছে। আচ্ছা, তাহলে ইন সলিড ইন্টারমলিকুলার ফোর্স ইজ হাইয়েস্ট, দেন লিকুইড, দেন হচ্ছে গ্যাসিয়াস। তাহলে ইন্টারমলিকুলার ফোর্সটাকে আমি আরেকটা এখানে অ্যাডিশন দিচ্ছি। তাহলে কথাটা কি হলো? ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, যদিও এটা মেনশন করা হয় না। when I say or we say intermolecular force, then এটা এভাবে বলা হয় না যে intermolecular attractive force, but all of you need to consider it as intermolecular attractive force. You know, কি বললাম? intermolecular force term is intermolecular force, but your consideration কি হবে? intermolecular attractive force. Remember this, intermolecular attractive force. Okay, so that এটা হচ্ছে যেটা সাইলেন্ট ওয়ার্ড, এখানে এটা হচ্ছে অ্যাট্রাকটিভ। এখানে অ্যাট্রাকটিভটা সাইলেন্ট ওয়ার্ড, বাট কিপ ইট মাইন্ড যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এখানে ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স কি? হাইয়েস্ট। intermolecular attractive force highest, and because of this they are close together, they are more close together because of intermolecular force.
তার মানে ইন্টারমলিকুলার ফোর্স মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে কি হবে, রেসপেক্টিভলি ডিক্রিজ হচ্ছে, রেসপেক্টিভলি কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ওকে ফাইন। তাহলে এবার আসো, সাপোজ এটা হচ্ছে ওয়াটার সলিড, এটা ওয়াটার লিকুইড, আর এটা হচ্ছে ওয়াটার গ্যাসিয়াস, হতে পারে না? কোড ওয়াটার সলিড, ওয়াটার লিকুইড, ওয়াটার গ্যাস বা ওয়াটার ভ্যাপার। তার মানে থ্রি স্টেট অফ ম্যাটার belong with water, associated with water. Water belongs all types of state, solid, liquid, and gas. All substance bear these type of three states, except which are sublimited substance. তাহলে কি হলো যে সলিড থেকে লিকুইড, লিকুইড টু গ্যাস যখন যাচ্ছ, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সটা ডিক্রিজ হচ্ছে। দ্যাট মিনস তোমার হচ্ছে ইন্টারমলিকুলার স্পেসটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আরেকটা পয়েন্টে আসো, সেটা হচ্ছে পয়েন্ট অফ ডেন্সিটি। পয়েন্ট অফ ডেন্সিটি, লুক অ্যাট ডেন্সিটি হেয়ার ইজ হাইয়েস্ট, দেন ডেন্সিটি কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। ডেন্সিটি কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে। তার মানে হচ্ছে এই যে ওভারঅল কনসেপ্টগুলো তোমার ইয়েতে থাকতে হবে। ইউনো, অনেক সময় দেখবা যে তোমার এই, আমি এটাকে বলি ভোকাবুলারি, অর্থাৎ তোমার ভিতরে যত বেশি ভোকাবুলারি থাকবে তত বেশি তুমি সেন্টেন্স বিল্ড করতে পারবা, যত ভোকাবুলারি থাকবে তত বেশি সেন্টেন্স বিল্ড করতে পারবা। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার ভেতরে যখন যত বেশি কন্টেন্ট থাকবে, দেন তোমার পক্ষে তত বেশি সেন্টেন্স বিল্ড করা পসিবল। স্টুডেন্টের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি দেখি, বা একটা স্টুডেন্টের একটা ডিজিজ আছে, যে স্টুডেন্টের একটা ডিজিজ হচ্ছে তারা যদি 10টা লাইন লেখে, এর মধ্যে 3টা লাইন বের করা যায়, অর্থাৎ বাকি 7টা লাইনই হচ্ছে যে ওই 3টা লাইনেরই কথা, মানে ওই 3টা লাইনেরই মানে মানে মিনিংটা, ওই 7টা লাইনের মিনিংটা তাই হয়। মানে স্টুডেন্টদের ইলাবোরেশনের তোমার হচ্ছে গিয়া এই একটা ওয়েপন। মানে স্টুডেন্ট কিভাবে ইলাবোরেট করে, কি করে, মনে করে টিচাররা বুঝবে না, কি করে, ওই একই সেন্টেন্স ঘুরে ঘুরে কি করে, মানে একটু একটু কি করে, চেঞ্জ চেঞ্জ করে দিয়ে মানে আস্তে আস্তে লাইন ইনক্রিজ করে, আস্তে আস্তে লাইন ইনক্রিজ করে। বাট ওইটার ওই লাইন, নতুন লাইনগুলোতে কোনো সিগনিফিকেন্ট কোনো অ্যান্সার আসে না, বা কোনো সিগনিফিকেন্ট এটার মধ্যে কোনো ইয়ে দেয় না, মানে কোনো এরকম সিগনিফিকেন্ট কোনো ভ্যালু দেয় না সেখানে। এইটা হচ্ছে যে যাদের ভিতরে কন্টেন্ট থাকে না। বাট যাদের মধ্যে কন্টেন্ট থাকে, they can link up different sentences, they can link up different points, তারা অনেকগুলো পয়েন্টকে তখন কি করতে পারে, ইফ নেসেসারি তারা লিঙ্ক আপ করতে পারে, ইউনো। আচ্ছা, তো দেখো আমরা ডিসকাস করতেছি কোন ব্যাপারটা নিয়ে, ইন্টারমলিকুলার ফোর্স। রিমেম্বার, ইউ হ্যাভ টু রিয়েলাইজ প্রপারলি অ্যাবাউট ইন্টারমলিকুলার ফোর্স। ওকে, ইন্টারমলিকুলার ফোর্সটাকে প্রপারলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ। তো দেখো এখন যখন স্যার ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার ডিপেন্ডস অন ইন্টারমলিকুলার ফোর্স, এটা একটা এক্সপ্লেনেশন দেওয়া যাবে? অফকোর্স সেটা তো হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। আমি ওটাই তো বলছিলাম দ্যাট টাইম, কিন্তু অ্যান্সারটা দিই নাই না। আচ্ছা, তো যেটা বললাম যে ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার ডিপেন্ডস আপন ইন্টারমলিকুলার ফোর্স, দ্যাট মিনস ইন্টারমলিকুলার ফোর্স সলিডে হাইয়েস্ট, দেন লিকুইডে, দেন হচ্ছে গ্যাসে আছে, তাই না? তার মানে একটা সলিড কেন সলিড, যদি সেটা ইন্টারমলিকুলার ফোর্সের রেসপেক্টে বলতে বলা হয় যে একটা সলিড কেন সলিড, তাহলে তুমি বলবা যে এর ইন্টারমলিকুলার ফোর্স হাই, এর ইন্টারমলিকুলার ফোর্স হাই। তো ইন্টারমলিকুলার ফোর্স হাই হলে কি হবে, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স যত হাই হবে তত ইন্টারমলিকুলার স্পেস কমে যাবে। ইন্টারমলিকুলার ফোর্স যত হাই হবে, মলিকিউলস গুলো তত কি হবে, ক্লোজার হবে, মলিকিউলস গুলো তত ক্লোজার হবে। এন্ড ইন্টারমলিকুলার ফোর্স যত হাই হবে, এই মলিকিউলস গুলো মুভ করার চান্স থাকবে না, তখন মুভ করার কি থাকবে না, তাদের চান্স থাকবে না, মুভেবল হবে না, তারা কি হবে না, মুভেবল হবে না। কারণ কি, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হাই, তো তারা মুভেবল না, মুভ করবে না, তো মুভ করে না। এই সব কার ক্যারেক্টার, সলিডের। সলিড মুভ করবে না, সলিড বাইন্ডেড থাকবে, সলিড স্পেস কম নিবে। তাহলে এই সব কিছুকে কে ইনফ্লুয়েন্স করতেছে, সব অল বিহাইন্ডে কি আছে, ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স বেশি বলে যে বাইন্ড দেমসেলফ, ইন্টারমলিকুলার ফোর্স bind themselves, intermolecular force decrease their space, intermolecular force make them closer. So all are the characteristics of solid, all are the characteristics of solid. So একটা solid কেন solid, intermolecular force অনেক high. Liquid কেন liquid, intermolecular force টা solid এর চেয়ে low কিন্তু গ্যাসের চেয়ে high. গ্যাস কেন গ্যাস, তার মানে গ্যাস কি ফ্রিলি মুভ করে, ইয়েস, গ্যাস কেন কিছুটা ফ্রিলি মুভ করে,
কারণ গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স লো, তার কারণে তারা কি হয় কিছুটা ফ্রিলি মুভ করে। So all things depends upon intermolecular force, no doubt. State of matter depends upon intermolecular force. State of matter depends upon intermolecular force. Suppose 2 mark দিয়ে তোমাকে এটা আমি দিলাম যে explain intermolecular force, state of matter depends upon intermolecular force. Explain that. You must have the ability to explain this. Okay? আচ্ছা, তো এবার আসো যে ওয়াটার ইটসেলফ লিকুইড, সলিড টু লিকুইড টু গ্যাস। ওকে, তার মানে হচ্ছে যখন তোমার এটা সলিড ওয়াটার তখন কিন্তু এটা H2O, যখন এটা লিকুইড দ্যাট টাইম এটা অলসো H2O, যখন এটা গ্যাস যে কথা বলছিলাম যে ওয়াটার যখন সলিড, সলিড, লিকুইড, লিকুইড এন্ড গ্যাস, গ্যাস। হ্যাঁ, তো ইন্টারমলিকুলার ফোর্স কোথায় বেশি? সলিড স্টেটে, দেন হচ্ছে লিকুইডে, দেন হচ্ছে গ্যাসে আছে। আচ্ছা, তার মানে ইন্টারমলিকুলার ফোর্স আমরা কোনটাকে বুঝবো? ওয়াটার ভার্সাস ওয়াটার। ইন্টারমলিকুলার ফোর্স মিন করবে কাকে? যেটা হচ্ছে গিয়ে ওয়াটার ভার্সাস ওয়াটার। ঠিক আছে, ডোন্ট থিঙ্ক যে এটা এমন যে হাইড্রোজেন ভার্সাস অক্সিজেন, হাইড্রোজেন ভার্সাস অক্সিজেন না। হাইড্রোজেন ভার্সাস অক্সিজেনের মধ্যে কি বন্ড? কোভালেন্ট বন্ড। হাইড্রোজেন ভার্সাস অক্সিজেনে কি বন্ড? কোভালেন্ট বন্ড। তা হাইড্রোজেন ভার্সাস অক্সিজেনে হচ্ছে কোভালেন্ট বন্ড, তাহলে এটাও তো ওয়ান টাইপ অফ ফোর্স। দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ ফোর্স। ওয়াটারে কি আছে? দেয়ার আর কোভালেন্ট বন্ড, এন্ড এটাও তো ওয়ান টাইপ অফ ফোর্স, ওয়ান টাইপ অফ অ্যাট্রাকটিভ ফোর্স। দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ অ্যাট্রাকটিভ ফোর্স। এটাকে বলবো হচ্ছে ইন্ট্রামলিকুলার। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। তাহলে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, ionic bond, covalent bond, they are also one type of force. Ionic bond, covalent bond, they are also one type of force, but they are intramolecular force. They are intramolecular force, but we are discussing on intermolecular force. We are discussing on intermolecular force, not intramolecular, not ionic bond, not covalent bond. We are discussing on intermolecular force. That means we are discussing the force between water and water. We are discussing the force between methane and methane. We are discussing the force between hydrochloric acid, hydrochloric acid. We are discussing the force between sodium chloride, sodium chloride. This type of force is the intermolecular force. So what is the difference between intermolecular and intramolecular? Intermolecular versus intramolecular. Intramolecular কি? Intramolecular হচ্ছে into the molecule, into the molecule. আর intermolecular হচ্ছে between molecule. So this is the difference between intermolecular and intramolecular. স্যার ডিফারেন্সটা একটু আরেকবার বলবেন? মানে তাহলে আমরা কোনটাকে ডিফারেন্সিয়েট করতেছি? ইন্ট্রা নাকি ইন্টার? ইন্ট্রা কোনটা? আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড। ইন্ট্রা which one? Ionic bond, covalent bond. That means between atom. আর ইজিলি বললে between atom. Between atom হচ্ছে intramolecular. Between molecule, intermolecular. Between atom, which is ionic bond, covalent bond, they are intramolecular. But when it is between molecule to molecule, then it is intermolecular. Then it's intermolecular. Okay? স্যার আমরা কিভাবে বুঝবো যে এখানে অ্যাটম থেকে অ্যাটম হচ্ছে, মলিকিউল থেকে মলিকিউল হচ্ছে, খালি কোভালেন্ট বন্ড আর আয়নিক বন্ড দেখে? মানে এটা ডিপেন্ড করবে যে তুমি যখন কোনো কিছু ডেসক্রাইব করতেছো, তুমি যখন কিছু ডেসক্রাইব করতেছো তখন এটা তুমি ফিল করবা। তুমি এটা ফিল করবা হচ্ছে যে তোমার হচ্ছে কি, তুমি যখন আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড ডিসকাস করবা তখনই শুধু ইন্ট্রামলিকুলার। এছাড়া হোল কেমিস্ট্রিতে হলো ইন্টারমলিকুলার। ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অফ ম্যাটার, solubility of matter, everything depends upon intermolecular force.
all things depends upon intermolecular force. So the vital factor is intermolecular force. We will discuss on intermolecular force. That means all type of physical phenomena depends upon intermolecular force, not intramolecular. আচ্ছা, একটা বোর্ডে আসা কোশ্চেন ফর রেফারেন্স, why intermolecular force of different matter are different? So what is the question over there? কোশ্চেনটা কি হলো যে why intermolecular force of different matter are different? Why intermolecular force of different matter are different? এখন এইখানে কোন ডিফারেন্ট ম্যাটারটাকে বুঝাইছে? এখানে কোন ডিফারেন্ট ম্যাটারটাকে বুঝাইছে? তুমি এখানে দুইটা থিঙ্কিং আনতে পারো। তোমরা এটাকে কয় দিক থেকে থিঙ্ক করতে পারো? দুই দিক থেকে থিঙ্ক করতে পারো। তার একটা দিক হচ্ছে যে তোমরা এটাকে থিঙ্ক করতে পারো ডিফারেন্ট ম্যাটার বলতে বোঝাচ্ছে সলিড, লিকুইড, গ্যাস। তোমরা ডিফারেন্ট ম্যাটার বলতে বুঝতে পারো যে কি সলিড, লিকুইড, গ্যাস। অর ইউ ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ম্যাটার বলতে এটা বুঝতে পারো যে ডিফারেন্ট ম্যাটার মানে ওয়াটারের একরকম ইন্টারমলিকুলার ফোর্স, হাইড্রোক্লোরিক অ্যাসিডের একরকম ইন্টারমলিকুলার ফোর্স, সোডিয়াম ক্লোরাইডের আরেক রকম ইন্টারমলিকুলার ফোর্স, মিথেনের আরেক রকম ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে দুইটার কোনোটাই কি ডিনায়েবল? কোনোটাই কি তুমি না ভেবে থাকতে পারো? যখন কোশ্চেনটা এরকম যে why intermolecular force of different matter are different, then you can think it say intermolecular force of solid, liquid and gas are different. Or you can also think that intermolecular force of different substance are different, not different matter. অর্থাৎ বলতে পারে ডিফারেন্ট সাবস্টেন্স, ম্যাটার না বলে। তার মানে কোশ্চেনটা আবার রিনিউ করলাম যে why intermolecular force of different substance are different. Why intermolecular force of different substance are different. তাহলে একটা কোশ্চেন কি যে why intermolecular force of different matter are different, আর একটা হচ্ছে why intermolecular force of different substance are different. তাহলে যখন এটা বললো যে ডিফারেন্ট ম্যাটার আর ডিফারেন্ট, তার মানে হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস। আর যখন বললো না ডিফারেন্ট সাবস্টেন্স আর ডিফারেন্ট, তাহলে সেটা হবে যে মিথেনের একরকম ইন্টারমলিকুলার ফোর্স, সোডিয়াম ক্লোরাইডের একরকম ইন্টারমলিকুলার ফোর্স, তারপরে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেক রকম ইন্টারমলিকুলার ফোর্স, মানে সবার ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট। তাহলে you need to possess the ability to explain both of the question. অর্থাৎ তোমাকে দুইটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এন্ড এটা পসিবল হবে কখন? যখন তোমার ইন্টারমলিকুলার ফোর্সের আইডিয়াটা ক্লিয়ার থাকবে। এন্ড কোশ্চেনটা যদি ফার্স্ট যেটা লিখছিলাম সেটা হয় যে ডিফারেন্ট ম্যাটার ডিফারেন্ট, তাহলে হোয়াট উইল বি ইওর অ্যান্সার? ডিফারেন্ট মধ্যে ডিফারেন্ট হওয়ার কারণে ইন্টারমলিকুলার স্পেসও ডিফার করছে, এই জন্যই আর কি ইন্টারমলিকুলার ফোর্সে ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে why intermolecular force of different matter are different. তাহলে ডিফারেন্ট ম্যাটার বলতে এখন কোনটাকে এক্সপেক্ট করতেছো? সলিড, লিকুইড এন্ড গ্যাস। সলিড, লিকুইড এন্ড গ্যাস। ওকে, তার মানে সলিড হ্যাজ the intermolecular force which is differ from liquid. Liquid has the intermolecular force which is differ from gas. Gas has the intermolecular force which is different from
সলিড অ্যান্ড লিকুইড বোথ। তাহলে এখানে তোমাকে ইউ মাস্ট নিড টু মেনশন ইন্টারমলিকুলার স্পেস, ইউ মাস্ট give this concept, you must apply this concept by using the term intermolecular space, intermolecular space, you know, কি করতে হবে, ইন্টারমলিকুলার স্পেসের পয়েন্ট আনতে হবে এখানে। নট অনলি দ্যাট এখানে আসল যে আরেকটা ইস্যু সেটা হচ্ছে এরকম যে তার মানে কি, তুমি বললা যে সলিড হলে, যদি সলিড হয় তাহলে কি হয়, ইন্টারমলিকুলার স্পেস কি হয়, লো, দেন হচ্ছে লিকুইড, দেন হচ্ছে গ্যাস, ওকে, লিকুইড এন্ড পরে গ্যাস। তো ইন্টারমলিকুলার স্পেস যত কম হয় ইন্টারমলিকুলার ফোর্স তত কি হয়, বেশি হয়, ইন্টারমলিকুলার ফোর্সটা তত বেশি হয়। তো এইটা একটা রিজন যে সলিড, লিকুইড এন্ড গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট হওয়ার রিজনের মধ্যে একটা রিজন এটা, বাট নট অনলি রিজন, একমাত্র রিজন না কিন্তু, reason, one more reason, and the another reason সেটা হচ্ছে যদি সলিড, লিকুইড এন্ড গ্যাসে আসো, যে একটা তো স্পেস এর ব্যাপার, যে স্পেস ডিফার করাতে ইন্টারমলিকুলার ফোর্সও ডিফারেন্ট, ঠিক আছে। তোমরা জানো যে এখানে টেম্পারেচারও যে একটা ইস্যু, হেয়ার টেম্পারেচার ইজ অলসো অ্যান ইস্যু। কারণ তুমি চিন্তা করো যে ওয়াটার তিনটা ফর্মে থাকতে পারে, লিকুইড, সলিড এন্ড গ্যাসেস ফর্মে। তাহলে এই ওয়াটার কোন ফর্মে থাকবে সেটা ডিপেন্ডস আপন কি, টেম্পারেচার। ইট ডিপেন্ডস আপন কি, টেম্পারেচার। তো যেহেতু তিনটে স্টেটে তিন রকম টেম্পারেচার, যেহেতু টেম্পারেচার ভ্যারি করে, তাহলে অবশ্যই কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স তো ভ্যারি করবে। তো টেম্পারেচার ইজ অ্যানাদার ইস্যু হেয়ার, টেম্পারেচারও একটা ইস্যু, ইউনো। আরেকটা ইস্যু আছে, দেখো পয়েন্ট যত বেশি থাকবে না তোমার সুবিধা হবে। তো যত বেশি পয়েন্ট থাকবে, তুমি ভাববা যে স্যার এত বেশি জানলে তো আমি বেশি পণ্ডিত হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। না, কথা হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে কি জানো, বেটার অল্টারনেটিভ। অথবা হচ্ছে যে তোমার মেমোরি থেকে কোনো একটা জিনিস ছুটে গেছে, তাহলে তুমি যেন আরেকটা দিয়ে ব্যাকআপ দিতে পারো। মেমোরি থেকে একটা পয়েন্ট ছুটে গেছে, তাহলে তোমার কাছে যেন আরেকটা পয়েন্ট থাকে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য। and the last point is kinetic energy, কারণ কাইনেটিক এনার্জি ডিফার করে সলিড, লিকুইড, গ্যাসে, কাইনেটিক এনার্জি ডিফার করে, সো দ্যাট ইন্টারমলিকুলার ফোর্সও ডিফার করে। তাহলে এটা হচ্ছে সলিড, লিকুইড এন্ড গ্যাসের পয়েন্টে। আরেকটা যেটা হয় না, সাবস্টেন্সের পয়েন্টে বললে এই এক্সপ্লেনেশনটা একটু কমফোর্টেবল। সাবস্টেন্সের পয়েন্টে বললে এখানে একটা গুড পয়েন্ট আছে যেটা আরো কমফোর্টেবল, তুমি কিছুটা কমফোর্ট জোনে, মনে করো সাবস্টেন্স বললে তুমি কিছুটা কমফোর্টেবল হবে আনসার দিতে। কিভাবে কমফোর্টেবল হবে আনসার দিতে? তাহলে তুমি তখন কোয়াইটলি বলতে পারবা যে সাবস্টেন্স যদি ডিফার করে তাহলে ইন্টারমলিকুলার ফোর্স ডিফার করবেই। মিথেনের সাথে মিথেনের যে ইন্টারমলিকুলার ফোর্স সেটা সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইড ইন্টারমলিকুলার ফোর্সের সমান হবে কেন, একরকম কেন হবে? কারণ দে আর টোটালি ডিফারেন্ট সাবস্টেন্স, they have different attitude, they have different bond energy, they have different attractive power. So সাবস্টেন্স ডিফার করলে ইন্টারমলিকুলার ফোর্স যে ডিফার করবে সেটা কিন্তু মোর কমফোর্টেবল আনসার, না যেমনটা সলিড, লিকুইড, গ্যাসের চেয়ে। কারণ এখানে তো সাবস্টেন্স ডিফার করতেছে, একটা মিথেন, অন্যটা সোডিয়াম ক্লোরাইড, অন্যটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাবস্টেন্স ডিফার করতেছে। তো যদি সাবস্টেন্স ডিফার করে, এক একটা সাবস্টেন্সের বন্ডিং, এক একটা সাবস্টেন্সের নেচার, অ্যাটিটিউড, বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক আরেকটা সাবস্টেন্সের সাথে কেন মিলবে? So that their attractive power shouldn't same, and this is why their intermolecular force differ. Okay, so what's my point? বুঝতে পেরেছো তো না? Yes, sir. নো ম্যাটার যে আমার মানে এই কথাগুলোর মানে আমার যে ফেজ গুলো আমি যেভাবে বলে গেছি সেই পয়েন্টস গুলো জাস্ট মাইন্ডে রাখো। ওকে, মানে ট্রাই টু বি এ স্পিকার, একজন স্পিকার হওয়ার চেষ্টা করো। আর স্পিকার হওয়ার কোয়ালিটি কার মধ্যে থাকে? যার ভেতরে
অনেক কন্টেন্ট থাকে। হোপ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ? এইটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন, দিস ইজ নট মেড বাই মি। তো এই হচ্ছে তোমার ইন টোটাল ইন্টারমলিকুলার ফোর্স। এন্ড ইন্টারমলিকুলার ফোর্স মানে কি বুঝতে হবে, যে এটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। এন্ড দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট, ইন্টারমলিকুলার স্পেস, কাইনেটিক এনার্জি এন্ড সাম আদার। ওকে, এবার আমরা যাচ্ছি হচ্ছে বন্ড এনার্জি, which is one of the vital term in this chapter. Now come to bond energy. Okay, তাহলে আমরা বন্ড এনার্জি শেয়ার করব। আচ্ছা, আমাদের পূর্ণতা এমপিএসসি, ফাইরুজ কি এমপিএসসি? জি স্যার। আচ্ছা, জয়িতা তো এমপিএসসি ওদিনই জয়েন করছে। সায়ান, আর ইউ হিয়ার মি? ও বয়, মানে ছেলে তুমি? আচ্ছা, সরি, সায়ান না? হ্যাঁ হ্যাঁ, নামটাও সায়ান কোথাকার? স্যার পান্থপথ। না মানে স্কুল। স্যার কোন স্কুল? স্যার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। ইয়েস ইয়েস, হ্যাঁ তুমি হচ্ছে নূর মোহাম্মদ না? আমি ওই যে দেখলাম যে আজকে নূর মোহাম্মদের হয়ে একজন জয়েন করছে, তার মানে ইউ আর দ্য বয়। ওকে ফাইন সায়ান, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তুমি নূর মোহাম্মদ থেকে জয়েন করছো, আর ওই দিন আমার সাথে ক্লাসে ছিল তোমরা 3 জন, তার মানে নতুন করে অ্যাডিশন হইতেছে আমাদের তাসিন আর হচ্ছে গিয়ে সায়ান। ওকে, ভেরি গুড। বন্ড এনার্জি, শোনো, শেখার জন্য কখনো হারি করবা না, মানে শেখার জন্য সবসময় চেষ্টা করবা না যে 2 দিন 3 দিনে এক একটা চ্যাপ্টার কেন শেষ হয় না, সিলেবাসটা কেন শেষ হয় না, হ্যাঁ এরকমটা চিন্তা করো না। হ্যাঁ, ইটস নেসেসারি এক্সট্রা ক্লাস। একটু জোরে বলতে পারবেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি যেটা বলতেছি যে ইটস নেসেসারি এক্সট্রা ক্লাস দিব, বাট মানে এমন না যে চ্যাপ্টারটা শেষ হলেই ভাল লাগে আমাদের। হ্যাঁ, এক একটা চ্যাপ্টার শেষ হলেই আমরা মনে করো যে উইন উইন ব্যাপার হয়ে যায়, এরকম না, ঠিক আছে? দেখো যে বন্ড এনার্জি জায়গাটায় আমরা না এখন বন্ড এনার্জি, তাহলে এনার্জি ইনটু দা বন্ড, এনার্জি ইন দি বন্ড। ওকে, এটা হচ্ছে বন্ড এনার্জি। আগে ডেফিনেশন দেই, দেন ডেফিনেশনটাকে আমরা একদম ইলাবোরেট করব। বন্ড এনার্জি, the amount of energy। আচ্ছা, তাহলে বন্ড এনার্জি, তাই না? তাহলে whenever you are defining যে বন্ড এনার্জি, মানে তোমরা যখন বন্ড এনার্জি ডিফাইন করতেছো, বন্ড এনার্জি, তাহলে কাকে ডিফাইন করতেছো? বন্ডকে না বন্ড এনার্জিকে? এনার্জিকে ডিফাইন করতেছো, রাইট? তোমরা কিন্তু বন্ডকে ডিফাইন করতেছো না, ডিফাইন করতেছো এনার্জিটাকে। It is one type of energy, like other energy, it is one type of energy. So you are just defining energy, so that you are saying the amount of energy, which is required, to break 1 mole covalent bond or the amount of energy which is produced when 1 mole of covalent bond is formed, is called bond energy. Okay, so this is the definition of bond energy.
তাহলে মুভ অন। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, এটা একটা টাইপ অফ এনার্জি, অ্যান্ড এনার্জির এটা একটা অ্যামাউন্ট। ওকে, so the amount of energy which is required to break 1 mole of covalent bond, or the amount of energy which is produced when 1 mole of covalent bond is formed is called bond energy. আসো, এটা হচ্ছে supposed to say যে কার্বন কার্বন বন্ড, you know, কার্বন কার্বন বন্ড মানে কার্বন কার্বন একটা বন্ড আছে। ওকে, এখন তোমার জাস্ট থিঙ্ক করো যে কার্বন কার্বন বন্ড ফর্ম করলে, রিমেম্বার সবসময় অল টাইম একটা জিনিস মাথায় রাখবা যে বন্ড ফর্ম করলে, মানে বন্ড যদি ফর্ম করে তাহলে এনার্জি প্রডিউস হয়। বন্ড যেখানে যেখানে ফর্ম করবে, যার সাথেই ফর্ম করুক না কেন, বন্ড ফর্ম করলে এনার্জি প্রডিউস হবে। আর বন্ড যদি ব্রেক করো তাহলে এনার্জি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে। এটা কি একেবারে ন্যাচারাল ফেনোমেনা না? এটা তো কোয়াইট ন্যাচারাল ফেনোমেনা যে দুইটা সাবস্টেন্স যদি একসাথে হয় তাহলে সেখানে এনার্জি কি হবে, গেইন করব আমরা। আর যদি দুইটা সাবস্টেন্সকে আমার সেপারেট করতে হয়, কোনো বন্ডকে যদি ব্রেক করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা তো একেবারে ন্যাচারাল ব্যাপার যে দুইটা সাবস্টেন্স যদি এক হয় তাহলে তারা এনার্জি প্রডিউস করবে। আর দুইটা সাবস্টেন্সকে যদি আমি আলাদা করতে চাই তাহলে আমাকে এনার্জি দিতে হবে। এটা কি একেবারে নর্মাল ব্যাপার না? এটা তো হওয়ারই কথা। তার মানে বন্ড ফর্ম করলে এনার্জি পাওয়া যায়, আর বন্ড ব্রেক করতে এনার্জি দিতে হয়। তাহলে এই বন্ডটা যখন ফর্ম করছে তখন কি হয়েছে, এনার্জি প্রডিউস করছে। আর আমি যখন এই বন্ডটা ব্রেক করতে যাব তখন আমাকে এনার্জি দিতে হবে, আমাকেই দিতে হবে। এখন ক্যান ইউ থিঙ্ক যে এই দুইটা একই এনার্জি, অর্থাৎ এইটা ফর্ম করে যতটুকু এনার্জি পাওয়া যাবে, এটা ব্রেক করতে আমাকে তত এনার্জি দিতে হবে। জি স্যার। এটা কি খুব ন্যাচারাল না? খুবই ন্যাচারাল যে এরা যখন দুইটা অ্যাটম যখন কি হবে, দুইটা অ্যাটম যখন বাইন্ড হবে তখন তারা যতটা এনার্জি প্রডিউস করবে, তুমি যদি চাও ওটাকে ব্রেক করবা তাহলে তোমাকে কি করা লাগবে, ওই এনার্জিটা আবার দিতে হবে ব্রেক করার জন্য। ঠিক আছে? তার মানে ধরো দুইজন মিলে তোমার, যদি ধরো কোনো একটা মানে নন প্রফিটেবল একটা ব্যাপার বা নন প্রফিটেবল একটা যদি ব্যাপার হয় যে দুইজন মিলে কোনো একটা জিনিস 100 টাকায় কিনছে, তাহলে তুমি যদি এই দুইজনকে সেপারেট করে দিতে চাও তাহলে আবার তোমাকে কি করতে হবে, 100 টাকায় দিতে হবে। মানে দুইজন একটা চুক্তিতে আসছে, একটা ডিলে আসছে যে মানে দুইজন এক হইতে 100 টাকার এগেনস্টে। এখন তাদের মধ্যে যদি তুমি তাদেরকে আবার আলাদা করতে চাও তাহলে আবার তোমাকে তাদেরকে কি করতে হবে, 100 টাকা দিতে হবে। 100 টাকা পাওয়ার পরে তারা আবার চলে যাবে, বিল ক্যান্সেল করবে। বিষয়টা তো এরকম। কিন্তু তুমি কি 110 টাকা দিলে যাবে না তারা? 120 টাকা দিলে যাবে না তারা? 150 টাকা দিলে যাবে না তারা? যাবে। কিন্তু তোমার জন্য যেটা মিনিমাম লাগবে সেটা হচ্ছে 100 টাকা, যার জন্য বন্ড এনার্জি কোনটা হবে, ওই 100। তুমি যদি তার চেয়ে বেশি এনার্জি দাও তাহলেও সে ব্রেক করবে, কিন্তু আমার দরকার হচ্ছে কতটুকু মিনিমাম। এই জন্য অনেক সময় এখানে বলা থাকতে পারে দা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, দা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিও সামটাইমস মেনশন থাকতে পারে। তো ভাবতে পারো যে ওই কথাটা কেন বলে, দা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি কেন বলে? কারণ হইতেছে যে কাজটা করতে তত তুমি তার থেকে বেশি দিলেও কাজটা হবে, কিন্তু সেটা তো আমি কাউন্ট করতেছি না, আমি কাউন্ট করতেছি মিনিমাম কত। যেটা আমি অনেক সময় এমন বলি যে মার্কেটে একটা কিছুর দাম, কোনো একটা টয়েস বা কিছু একটা দাম 100 টাকা। এখন তুমি কেউ একজন 100 টাকা দিয়ে কিনে আনলো, এখন তুমি যাই মনে করো যেহেতু যে সেলার সে দামাদানি করে, তো তুমি তার দামের কারণে তার 150 টাকা দিয়ে আসলাম, তাহলে কি ওই জিনিসটার প্রাইস কি 150 টাকা হলো? না, জিনিসটার প্রাইস কিন্তু 100 টাকাই। হয়তো তুমি 150 টাকা দিচ্ছ, 150 টাকা দিচ্ছ, কিন্তু ওটা মিনিমাম প্রাইস কত? অর্থাৎ ওটা কিনতে গেলে কত লাগবে, 100 টাকাই লাগবে। তো এটা এগ্রি করতে হবে যে বন্ড ফর্ম করলে যত এনার্জি প্রডিউস করবে আর বন্ড ব্রেক করলে তত এনার্জি দিতে হবে। আচ্ছা, এবার আরেকটা জায়গায় স্যার এক্সট্রা দিলে তো বন্ড এনার্জি হবে না, তাই না?
এক্সেস দিলে ওই এক্সেসটার বন্ড এনার্জি হবে না, যতটুকু কারণে সে ব্রেক করছে ওকে স্যার। ততটুকুই বন্ড এনার্জি হবে। মানে ওই যে আমি এক্সাম্পল দিলাম যে 150 টাকা দিয়ে তুমি একটা জিনিস কিনে নিয়ে আসছো, আরেকজন 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, তাহলে আমি ওইটার প্রাইস কত লিখবো? যে এটার প্রাইস কত? 100 টাকা। তুমি 150 টাকা দিয়ে কিনে আনছো, কিন্তু আমি প্রাইস 100 টাকা লিখবো কেন? কারণ আমি জানি যে এটা 100 টাকাই প্রাইস, বা এটা 100 টাকা দিয়ে কেনা যায়। ওকে স্যার। এবার আরেকটা ব্যাপারে আসি, আমরা বুঝি যে বন্ড যখন ব্রেক করতে হবে তখন আমাকে এনার্জি দিতে হবে, আর বন্ড যখন ফর্ম করবে তখন এনার্জি প্রডিউস করবে। আমার কাছে তোমাদের কাছে আমার কোশ্চেন, যখন বন্ড প্রডিউস করলো, যে এনার্জিটা পাইলো তারা বন্ড ফর্ম করার পরে, সেই এনার্জিটা কি করছে তারা বলো? সেই এনার্জিটাকে কি করছে তারা? দুজন যখন অ্যাড হইলো, এনার্জি প্রডিউস করলো, তো এই এনার্জিটা করছে কি তারা? এটাকে বলে ইন্টারনাল এনার্জি। তার মানে প্রত্যেকটা সাবস্টেন্সের ভিতরে একটা এনার্জি আছে, যেটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। সব সাবস্টেন্সের মধ্যে একটা এনার্জি কি থাকে? ল্যাটেন্ট থাকে, সেটাকে বলে ইন্টারনাল এনার্জি। স্যার ইন্টারনাল এনার্জি কি বন্ড এনার্জি মানে বন্ড করার পরে আসবে? পরে আসবে, মানে যখন তারা বন্ড ফর্ম করে ফেলছে, মানে একটা সাবস্টেন্স হিসেবে তারা ফ্রন্টে চলে আসছে, মানে মিথেন, ওয়াটার, সামথিং, কোন একটা সাবস্টেন্স হিসেবে তাদেরকে পাওয়া যায়, সাবস্টেন্স হিসেবে পাওয়া যায়, ঠিক আছে? তার মানে যেটা প্রডিউস হয়েছে ওটা? হ্যাঁ, যেটা প্রডিউস হয়েছে সেই এনার্জি কি তোমাকে দিয়ে দিছে যে নাও আমরা দুজন মিলে এনার্জি প্রডিউস করছি, তুমি এটা বাসায় নিয়ে আহ, রেখে দাও? তোমাকে দিয়ে দিচ্ছে এনার্জিটা? তাহলে এনার্জি কোথায়? এনার্জি কোথায়? তার মানে স্যার এনার্জি ওটাই হিডেন। ইন্টারনাল এনার্জি। হ্যাঁ, ওটা ওদের ভেতরে হিডেন, ওটাই ইন্টারনাল এনার্জি। এই কারণে এটাকে বলছি বন্ড এনার্জি। এই জন্য এটাকে বলছে বন্ড এনার্জি, কারণ এটার সাথে তারা বন্ডেড থাকে। তো বন্ড এনার্জি ডেফিনেশনে কেন দুইটাই বলা হয়, বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং? বিকজ একই, বন্ড ব্রেক করতে যত এনার্জি, বন্ড ফর্ম করলেও তত এনার্জি। অর্থাৎ এভরি টু সেম অ্যাটমের মধ্যে বন্ড এনার্জি কি থাকবে? অল টাইম সেম থাকবে। স্যার ইন্টারনাল এনার্জি আর বন্ড এনার্জি কি সেম? ইন্টারনাল এনার্জি এন্ড বন্ড এনার্জি সেম, হ্যাঁ, বাট ইন্টারনাল এনার্জি নট দ্য বন্ড ব্রেকিং এনার্জি। যার কারণে বন্ড এনার্জি হইতেছে ইন্টারনাল এনার্জি, কিন্তু ইন্টারনাল এনার্জি সবসময় বন্ড এনার্জি না। স্যার আমরা তার মানে যে ইন্টারনাল তার মানে তোমরা মাইন্ডে রাখো যে ইন্টারনাল এনার্জি বলতেও একটা ম্যাটার আছে, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি বলতেও যে একটা ব্যাপার আছে, সেটা মাথার মধ্যে রাখতো যে হ্যাঁ, ইন্টারনাল এনার্জি যদি কোথাও লেখা থাকে, কোথাও মেনশন করা থাকে ইন্টারনাল এনার্জি, তাহলে যেন তোমার কাছে মনে হয় যে হ্যাঁ, আই নো ইট, আমি জানি যে ইন্টারনাল এনার্জি বলতে একটা টার্ম আছে। এবার আসো, স্যার বন্ড ব্রেক এবার আসো, ডাউন করার জন্য যে এনার্জিটাকে কি বলা হয়? সরি, বন্ড ব্রেক করার জন্য যে এনার্জি, বন্ড জি, ফর্ম স্যার। করার জন্য করলে যে এনার্জি, দুইটাই বন্ড এনার্জি। কিন্তু বন্ড ফর্ম করে যে এনার্জি হয়, আমি বলেছিলাম সেই এনার্জি যাই করি, তো আমি বলেছি সেটা তাদের ভেতরে থাকে, যার জন্য ওটাকে বলে ইন্টারনাল এনার্জি। ওকে স্যার। আচ্ছা, এইবার কোশ্চেন আছে, অনেকগুলো কনফ্লিক্ট, মানে কন্ট্রাডিক্টরি না ঠিক, মানে অনেকগুলো কোশ্চেন চলে আসে, যেটা এই 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 ডেফিনেশনটা হওয়ার কারণে হয়ে গেছে। কোথাও কেউ লেখে নাই কোভালেন্ট বন্ড, আমি লিখছি, ইউনো, কেউ লেখে নাই ওয়ান মোল, আমি লিখছি। এগুলো নিয়ে তো তোমাদেরকে আমাকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইটাকে, এই ডেফিনেশনটা বেশিরভাগ জায়গায় কি করে? সিম্পলিফিকেশন করে। কিভাবে সিম্পলিফিকেশন করে? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু ব্রেক বন্ড অর টু ফর্ম দ্য এনার্জি হুইচ ইজ প্রডিউসড ওয়েন বন্ড ইজ ফর্ম। অর্থাৎ বন্ড ব্রেক করা আর বন্ড ফর্ম করা, এইখানেই শেষ করে দেয়। আমি ওয়ান মোল অ্যাড করছি, আমি কোভালেন্ট বন্ডের কথা এখানে অ্যাড করছি। এই জায়গাগুলোতে এখন আমাকে তো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে।
নয়তো তুমি যখন এটা মেনশন করবা এবং সামবডি তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি এভাবে কেন লিখলা, তো আসো তোমরা জানো যে বন্ড এনার্জির ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। তোমাদেরকে জানতে হবে যে বন্ড এনার্জির ইউনিট কি, বন্ড এনার্জি ইউনিট কি, সেটা হচ্ছে কিলোজুল পার মোল। বন্ড এনার্জির ইউনিট হলো কিলোজুল পার মোল। বন্ড এনার্জির ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। তার মানে বন্ড এনার্জি কি পার মোলে না, কি হচ্ছে এনার্জি তো হলে গিয়ে কিলোজুল, এনার্জি হচ্ছে কিলোজুল, বাট পার মোল মানে কি পার মোলের হিসেবটা এখানে, মানে বন্ড এনার্জি পার মোলে ক্যালকুলেট করতে হয়, বা পার মোলে যে ভ্যালুটা থাকে সেটা পার মোলে, রিমেম্বার। তাহলে বুঝতে পারছেন যে পার মোল কেন ডেফিনেশন ইনক্লুডেড। আমি বন্ড ব্রেক করব, আমি আমি মানে বন্ড ব্রেক করব, কিন্তু কয়টা বন্ড ব্রেক করব আমি, এক 1 মোল বন্ড, এন্ড ফর্ম করব 1 মোল বন্ড, তার মানে এটা পার মোলের হিসাব। এবার আসো কোভ্যালেন্ট বন্ডের কথা কেন বললাম, এটা তো আরো রিস্ক হয়ে গেল যে স্যার কোভ্যালেন্ট বন্ড বলছে, তাহলে আয়নিক বন্ডের কি হবে? স্যার স্যার যদি এটা বন্ড এনার্জি কি মানে একমাত্র 1 মোলের মধ্যে ক্লোরিন ক্লোরিনই ফর্ম করা যাবে, এর থেকে বেশি যদি ফর্ম করা যাবে না? ক্লোরিন ক্লোরিন কোথায় বলছি, কার্বন কার্বন ওকে স্যার। হ্যাঁ না, মানে না, মানে কার্বন কার্বন বন্ড, ক্লোরিন ক্লোরিন বন্ড, বা যার হোক না কেন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, কিন্তু বন্ড কত কি হবে 1 মোল। বন্ড 1 মোল মানে কি 6.023 10 টু দ্য পাওয়ার 23। অর্থাৎ তুমি যদি বলো যে সাপোজ টু সে কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি 464 কিলোজুল পার মোল, কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি 464 কিলোজুল পার মোল, কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি 464 কিলোজুল পার মোল। আচ্ছা এদিকে তুমি তার মানে কি বুঝলা তুমি, তার মানেটা কি বুঝলা? স্যার পার মোলে তার 464 মানে হচ্ছে যে তার মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের 1 মোল বন্ড ব্রেক করতে গেলে অথবা 1 মোল বন্ড ফর্ম করলে এই 464 কিলোজুল হিট আইদার আমাকে দিতে হবে নয় আমি পাবো, ঠিক কিনা? জি তার স্যার। মানে এই কার্বন হাইড্রোজেনের একটা বন্ড ভাঙার জন্য কি আমার এনার্জি লাগবে? একটা স্যার কার্বন হাইড্রোজেনের বন্ড ভাঙার জন্য না, 1 মোলের জন্য, অর্থাৎ 6.023 10 টু দ্য পাওয়ার 23 এতটা ভাঙার জন্য। কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি 464 কিলোজুল পার মোল মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের কয়টা বন্ড ব্রেক করতে এই এনার্জিটা লাগবে 6.023 10 টু দ্য পাওয়ার 23, 6.023 10 টু দ্য পাওয়ার 23 এতটা বন্ড ব্রেক করতে এই এনার্জি লাগবে, not a single bond, not a bond in between only two atoms। 1 মোল বন্ড ব্রেক করার জন্য, অর্থাৎ এতটা বন্ড ব্রেক করার জন্য অতটা এনার্জি লাগবে। নট, এখন কথার কথা, আমরা যদি ট্রিকি কোশ্চেন দেই, টেকনিক্যাল কোশ্চেন দেই যে কার্বন হাইড্রোজেনের একটা বন্ড ব্রেক করতে কতটা এনার্জি লাগবে, একটা বন্ড ব্রেক করতে কতটা এনার্জি লাগবে, তাহলে তুমি কি করা লাগবে জানো, ওই 464 কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করা লাগবে, 464 কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে সেটা একজনের জন্য আসবে। সাপোজ টু সে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত 1, এটা কয়টা হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট, একটা হাইড্রোজেনের নাকি অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দ্য পাওয়ার 23 অত জনের হলো গিয়া 1, একজনের তো হলো 1.67 10 টু দি পাওয়ার -24, ঠিক না? তো এ সিঙ্গেল আর এ মোল এক কথা না, আর আমরা সব হিসাব করি হচ্ছে মোলে, সো দ্যাট রিমেম্বার এটা হচ্ছে পার মোলে। এবার আসো কোভ্যালেন্টের কথা, না কোভ্যালেন্ট এখানে শেষ করবো আজকে। কোভ্যালেন্টের কথা কেন আসলো, তার মানে কি আয়নিক এখানে যে কটা বন্ড তোমাদেরকে দেখালাম ইন ফ্রন্ট অফ ইউ সব কি কোভ্যালেন্ট বন্ড না?
জি স্যার। আমি তো এখানে আয়নিক বন্ডের এক্সাম্পল দিচ্ছি না তো, এখন দিবেও না তো, দিচ্ছিও না দিবেও না। আর বইয়ের মধ্যে টেবিল দেখো, টেবিলের মধ্যে একটা আয়নিক বন্ড নাই, তার মানে আয়নিক বন্ডের জন্য এটা না। বন্ড ব্রেকিং এনার্জি, বন্ড ফর্মিং এনার্জি, এটা আয়নিক বন্ডের জন্য বলেনি। আয়নিক বন্ডে আরেকটা এনার্জি যেটা, সেটাকে কি বলে জানো? ওটাকে বলে ল্যাটিস এনার্জি। একই ডেফিনেশন, সেম ডেফিনেশন, শুধু কোভালেন্টের জায়গায় আয়নিক বললে ল্যাটিস এনার্জি হয়ে যায়, জানো? ল্যাটিস এনার্জি ডেফিনেশন বলো তো দেখি, সায়ান বলো, সায়ান বলো ল্যাটিস এনার্জি ডেফিনেশন বলো। বলো ল্যাটিস এনার্জি ডেফিনেশন বলো। কেউ বলবা বা যাক অন্য কেউ বলো? স্যার আমি বলবো। হ্যাঁ বলো বলো। The amount of energy which is required to break 1 mole ionic bond or the amount of the energy which is produced 1 mole of ionic bond is formed is called lattice energy. ব্যাস ডান ডান। কোভালেন্ট বন্ডে যেটা, এটা হচ্ছে বন্ড এনার্জি, আয়নিক বন্ডে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। ওকে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।